আজকে আমরা কি গুরুত্বপূর্ণ জিকের পার্ট 22 করব। তো চলো শুরু করা যাক। বলছে দেখো, নিম্নলিখিত কোন কাজ ভারতীয় রিজার্ভ ব্যাংক দ্বারা সঞ্চালিত হয় না? তাহলে দেখো, প্রথমত রিজার্ভ ব্যাংক তো কারেন্সি নোট তো ইস্যু তো করে। ক্রেডিট নিয়ন্ত্রণ মানে কত পরিমাণ কি বাজেটে টাকা থাকবে না থাকবে সেটা নিয়ন্ত্রণ তো অবভিয়াসলি করে। জনগণের কাছ থেকে সুদে আমানত গ্রহণ করে। দেখো, জনগণের সাথে কোনো কিছুই কিন্তু লিঙ্ক নেই, আরবিআই ডিরেক্টলি কোনো কিছুর লিঙ্ক নেই। যদি কোনো ব্যাংকের সাথে ডিরেক্টলি কোনো মানুষের যদি লেনদেন থাকে, সেটা শুধুমাত্র বাণিজ্যিক ব্যাংকগুলো, মানে কি ওই এসবিআই, তারপর হচ্ছে তোমার পাঞ্জাবি ন্যাশনাল ব্যাংক, এইগুলো সাধারণ মানুষের সাথে লিঙ্ক থাকে। কিন্তু আরবিআইয়ের সাথে লিঙ্ক থাকে শুধুমাত্র কমার্শিয়াল ব্যাংকের শুধুমাত্র লিঙ্ক থাকে, আরবিআইয়ের সাথে সাধারণ জনগণের কোনো কিছু লিঙ্ক কিন্তু থাকে না। আচ্ছা, আর একটা যেটা হচ্ছে বৈদেশিক মুদ্রার ব্যবস্থাপনা এবং নিয়ন্ত্রণ, মানে কি বাইরে থেকে ডলার আসছে বা ভেতর, মানে ভারত থেকে বাইরেতে ডলার যাবে না, বিদেশ থেকে ভারতে ডলার আসবে, সেই সব নিয়ে সবকিছু মেনটেনেন্স কিন্তু ভারতীয় রিজার্ভ ব্যাংক কিন্তু করে থাকে। আচ্ছা, এই আরবিআই যেটা রয়েছে, এই আরবিআই কত সালে স্ট্যাবলিশ হয় সেটা আমাকে জানতে হবে। মনে রাখবে 1935 সালে এটা কিন্তু স্ট্যাবলিশ হয়েছিল। এবার কত নম্বর অ্যাক্ট দ্বারা চালু হয়েছিল? মনে রাখবে 1934 এর অ্যাক্ট অনুযায়ী আরবিআই কিন্তু স্ট্যাবলিশ হয়েছিল। ওকে, এবং এই আরবিআই কিন্তু 1949 সালে জাতীয়করণ করা হয়। জাতীয়করণ করা হয় মানে কি, এটা পুরোপুরিভাবে সরকারের অধীনে চলে আসে। ওকে, আচ্ছা, তোমাদেরকে একটা এখানে প্রশ্ন দিলাম যে রিজার্ভ ব্যাংকের প্রথম গভর্নর কে ছিলেন? রিজার্ভ ব্যাংকের প্রথম গভর্নর কে ছিলেন, এটা তোমরা আমাকে একটু কমেন্ট বক্সে জানাবে। ওকে, তারপর চলো নেক্সট প্রশ্নে যাই। এবার আমরা বলছি দেখো, সৌরমণ্ডলীর কোন অংশটি প্রাথমিকভাবে ওজোন স্তর দ্বারা শোষিত হয়? তো রাইট অ্যান্সার হয়ে যাবে কি অতি বেগুনি রশ্মি। ঠিক আছে, অতি বেগুনি রশ্মি কিন্তু শোষিত হয়। এরপর দেখো, আমাদেরকে এই আলো থেকে সব থেকে গুরুত্বপূর্ণ জিনিস জানতে হবে, সেটা হচ্ছে কি কম্পাঙ্ক। ঠিক আছে, কম্পাঙ্ক, আর একটা যেটা হচ্ছে তোমার তরঙ্গ দৈর্ঘ্য, আর একটা যেটা হচ্ছে মনে রাখবে বেগ। ঠিক আছে, তো কম্পাঙ্ক কি যাব আমি হাইয়েস্ট থেকে লোয়েস্টের দিকে কিন্তু আমরা যাব, হাইয়েস্ট থেকে লোয়েস্টের দিকে, মানে কি কার কম্পাঙ্ক বেশি। ঠিক আছে, আচ্ছা দেখো, তাহলে হাইয়েস্ট কম্পাঙ্ক কার বেশি বলো তো? আচ্ছা, আগে তার আগে জেনে নিই যে আমাদের ভিজিবল মানে দৃশ্যমান আলো যেগুলো রয়েছে, আচ্ছা দৃশ্যমান আলো বলতে কোনগুলো জানো? দৃশ্যমান আলো, দৃশ্যমান আলো মানে হচ্ছে ভিভ জিও। ওকে, ভিভ জিও, ভিভ জিওর মানে কি, প্রথমত যেটা হচ্ছে ভায়োলেট। ঠিক আছে, তারপর হচ্ছে তোমার ব্লু। ঠিক আছে, তারপর হচ্ছে তোমার গ্রিন, তারপর হচ্ছে তোমার ইয়েলো, তারপর হচ্ছে তোমার অরেঞ্জ, আর তারপরে কি হচ্ছে তোমার রেড। ঠিক আছে, তো এইগুলো হচ্ছে কি দৃশ্যমান আলো, বা এগুলো আমরা খালি চোখেতে দেখতে পাই। ঠিক আছে, এগুলো হচ্ছে দৃশ্যমান আলোর মধ্যে পড়ে। তো এরপরে ভালো করে তোমরা এখন নজর দেবে, আমি না হাইয়েস্ট থেকে লোয়েস্ট ফ্রিকোয়েন্সির দিকে এরপরে কিন্তু আমি যাব। ঠিক আছে, আচ্ছা আচ্ছা, হাইয়েস্ট ফ্রিকোয়েন্সি মানে সব থেকে বেশি ফ্রিকোয়েন্সি কার বা সব থেকে বেশি কম্পাঙ্ক কার, সেটা কি বলতো? মনে রাখবে যার কম্পাঙ্ক বেশি তার ভেদন ক্ষমতা সব থেকে বেশি। ঠিক আছে, তাহলে হচ্ছে গামা। তাহলে গামার কম্পাঙ্ক সব থেকে বেশি, আর এইটা মনে রাখবে এটা হচ্ছে কি লোয়েস্ট থেকে হাইয়েস্টের দিকে যাবে। এটা তরঙ্গ দৈর্ঘ্যটা কি লোয়েস্ট থেকে হাইয়েস্টের দিকে যাবে। তাহলে মনে রাখবে যার কম্পাঙ্ক বেশি তার তরঙ্গ দৈর্ঘ্য সব থেকে কম। ঠিক আছে, তরঙ্গ দৈর্ঘ্য সব থেকে কম। আর এখানে হচ্ছে ভেলোসিটি, ভেলোসিটি মানে হচ্ছে বেগ, বেগটাও আমি এখানে লোয়েস্ট থেকে হাইয়েস্টের দিকে যাবো। এখানে বিশাল ইম্পর্টেন্ট প্রশ্ন পড়ে, এটা সেই জন্য আমি তোমাদের বারবার বলে দিচ্ছি, বেগ হচ্ছে লোয়েস্ট থেকে হাইয়েস্টের দিকে। তাহলে এখানে লোয়েস্ট, তাহলে বেগ তাহলে কার হবে? মনে রাখবে গামা। তাহলে এখান থেকে তোমাদের প্রশ্ন বলে দিচ্ছি, মনে রাখবে যার তরঙ্গ দৈর্ঘ্য ছোট তার বেগটাও কিন্তু কম হয়। আচ্ছা, এবার গামার তো মানলাম যে ফ্রিকোয়েন্সি সব থেকে বেশি, তাহলে গামার পরে কে রয়েছে? গামার পর রয়েছে কিন্তু এক্স রে রয়েছে। তাহলে এক্স রে যদি হয় তাহলে বুঝতে পারছো তরঙ্গ দৈর্ঘ্য নিশ্চয়ই গামার থেকে একটু বেশি হবে, এবং বেগটা কি গামার থেকে একটু বেশি হবে। এটাই হচ্ছে মেন ব্যাপার। আচ্ছা, এরপরে দেখো এক্স রের পরে কি আছে কার কম্পাঙ্ক? এক্স রের পরই রয়েছে তোমার হচ্ছে কি ইউভি।
ইউভি মানে হচ্ছে কি আলট্রাভায়োলেট। তারপরেই কার কম্পাঙ্ক রয়েছে, তারপরেই কম্পাঙ্ক রয়েছে আমাদের হচ্ছে কি ভিজিবল যে রেগুলো রয়েছে। ভিজিবল রে মানে কি, এই যে ভিজিবল, তার মানে রেড, অরেঞ্জ, ইয়েলো, গ্রিন, ব্লু, ভায়োলেট, মানে এইভাবে যাবে কিন্তু। হ্যাঁ, ভিজিবল কোথা থেকে কোথায় যাবে, তোমার একদম এ থেকে, মানে মনে রাখবে এটা ভায়োলেট থেকে যাবে। হ্যাঁ, মানে ভি থেকে পুরো আর অব্দি কিন্তু যাবে, এটা ভি থেকে আর অব্দি যাবে। আচ্ছা, তারপরে কি রয়েছে, তারপরে রয়েছে তোমার ইনফ্রারেড রয়েছে, ইনফ্রারেড রয়েছে। তারপরে রয়েছে কি তোমার মাইক্রোওয়েভ রয়েছে, তারপরে রয়েছে কিন্তু রেডিও ওয়েভ। ঠিক আছে, তারপরে রয়েছে কি রেডিও ওয়েভ রয়েছে। তো এইগুলো হচ্ছে তোমার কি, এইগুলো হচ্ছে সব কিন্তু ফ্রিকোয়েন্সি অনুযায়ী আমি সাজালাম। তাহলে বুঝতেই পারছো হাইয়েস্ট ফ্রিকোয়েন্সি কার, সেটা কিন্তু গামার। আর লোয়েস্ট কম্পাঙ্ক বা লোয়েস্ট ফ্রিকোয়েন্সি কার, সেটা কিন্তু রেডিও ওয়েভ। তাহলে রেডিও ওয়েভের যদি সব থেকে লোয়েস্ট ফ্রিকোয়েন্সি হয়, তাহলে এর তরঙ্গ দৈর্ঘ্য কি হবে, তরঙ্গ দৈর্ঘ্য নিশ্চয় হাইয়েস্ট হবে রেডিও ওয়েভের। আর রেডিও ওয়েভের তরঙ্গ দৈর্ঘ্য যদি হাইয়েস্ট হয়, আমি বললাম যার তরঙ্গ দৈর্ঘ্য বেশি তার বেগটা কি হবে, তার বেগটাও তো হাইয়েস্ট হবে, তাই না? তাহলে রেডিও ওয়েভের বেগ কিন্তু সব থেকে হাইয়েস্ট, এটা মাথায় রাখবে। আর যদি বলা হয় ভিজিবল লাইটের ক্ষেত্রে, ভিজিবল লাইটের ক্ষেত্রে রেডের মনে রাখবে ফ্রিকোয়েন্সি মানে হচ্ছে কম্পাঙ্ক, কম্পাঙ্ক সব থেকে কম। ঠিক আছে, তরঙ্গ দৈর্ঘ্য মানে হচ্ছে কি তোমার তরঙ্গ দৈর্ঘ্য, লেংথ, লেংথ হচ্ছে সব থেকে বেশি। তাহলে স্পিডও তাহলে কি হবে, স্পিডও কিন্তু সব থেকে বেশি হবে। আর সেই জায়গায় ভায়োলেটের ক্ষেত্রে ফ্রিকোয়েন্সি সব থেকে বেশি। ঠিক আছে, ভায়োলেটের ফ্রিকোয়েন্সি সব থেকে বেশি, তরঙ্গ দৈর্ঘ্য, তরঙ্গ দৈর্ঘ্য কম হবে, এবং তাহলে স্পিডও কি হবে, স্পিডও কিন্তু তোমার কম হবে। এটা ভালো করে মাথায় ঢুকে নাও, খুব ইম্পর্টেন্ট কিন্তু প্রশ্ন এগুলো। ঠিক আছে, একদম মুখস্থ করে নাও, খাতায় ভালো করে লিখে নাও। তো চলো নেক্সট প্রশ্নে যাই। পৃথিবীর শুষ্কতম স্থানটি কোন মহাদেশে অবস্থিত? ঠিক আছে, শুষ্কতম স্থান, তো সেটা রাইট অ্যান্সার হচ্ছে কিন্তু সাউথ আমেরিকা। ঠিক আছে, বা দক্ষিণ আমেরিকা। তো সেটা কোন মরুভূমির কথা বলা হচ্ছে, সেটা মনে রাখবে আটকামা, আটকামা ডেজার্ট। ঠিক আছে, আটকামা মরুভূমির কথা কিন্তু বলা হয়েছে। আচ্ছা, আফ্রিকাতে কি রয়েছে, আফ্রিকাতে রয়েছে তোমার সাহারা মরুভূমি রয়েছে আফ্রিকাতে। এবং এই সাহারা মরুভূমি মনে রাখবে বিশ্বের বৃহত্তম, বৃহত্তম উষ্ণ মরুভূমি, বৃহত্তম উষ্ণ মরুভূমি হচ্ছে কিন্তু সাহারা মরুভূমি। আচ্ছা, এবার এশিয়াতে কি রয়েছে, এশিয়াতে রয়েছে আরব ও গোবি মরুভূমি, গোবি মরুভূমি রয়েছে। আর অস্ট্রেলিয়াতে কি রয়েছে, অস্ট্রেলিয়াতে রয়েছে গ্রেট ভিক্টোরিয়া। এগুলো ইম্পর্টেন্ট প্রশ্ন, এগুলো সব পরীক্ষায় আসা প্রশ্ন। গ্রেট ভিক্টোরিয়া ও সিমসন মরুভূমি, সিমসন মরুভূমি, এগুলো সব কিন্তু অস্ট্রেলিয়াতে রয়েছে। ওকে, নেক্সট চলো, বলছে নিচের কোনটি শীতকালীন বৃষ্টির বৈশিষ্ট্যযুক্ত জলবায়ু? সেটা রাইট অ্যান্সার হচ্ছে কিন্তু ভূমধ্যসাগরীয় জলবায়ু। ঠিক আছে, ভূমধ্যসাগরীয় জলবায়ু। আচ্ছা, এরপরে এখান থেকে তোমাকে কয়েকটা গাছের উদাহরণ বলে দিই। এই গাছের জিনিসগুলো কিন্তু পড়ে থাকে কয়েকটা, বুঝলে, ভালো করে জেনে নাও। মনে রাখবে যেটা হচ্ছে তোমার মানে মেরু অঞ্চলেতে, মানে এটা মনে রাখবে এটা হচ্ছে উত্তর মেরুতে, উত্তর মেরুতে এটা। ঠিক আছে, উত্তর মেরুতে কি গাছ পাওয়া যায়, উত্তর মেরু বুঝতে পারছো একদম হিম শীতল, এখানেতে গাছ পাওয়া যায় সেটা মনে রাখবে তুন্দ্রা গাছ পাওয়া যায়। ঠিক আছে, উত্তর মেরুতে একদম। আচ্ছা, দক্ষিণ মেরুতেও বুঝতে পারছো একদম হিমশীতল, তো সেই ক্ষেত্রে ওই জায়গাতেও তোমার কিন্তু তুন্দ্রাই পাওয়া যাবে। একই জিনিস। আচ্ছা, এরপর দেখো উত্তর নাতিশীতোষ্ণ, নাতিশীতোষ্ণ। ঠিক আছে, উত্তর নাতিশীতোষ্ণতে পাওয়া যাবে কি, পর্ণমোচী পাওয়া যাবে, পর্ণমোচী। আর কি পাওয়া যাবে, তাইগা, পর্ণমোচী ও তাইগা। আচ্ছা, যেটা বলা হচ্ছে ক্রান্তীয়, ক্রান্তীয় অঞ্চলে কি পাওয়া যাবে, ক্রান্তীয় অঞ্চলে পাওয়া যাবে তোমার হচ্ছে চিরসবুজ অরণ্য পাওয়া যাবে, চিরসবুজ অরণ্য। ঠিক আছে, চিরসবুজ অরণ্য, সাভানা, এইগুলো সব পাওয়া যাবে কিন্তু। আচ্ছা, নেক্সট চলো, বলছে এ ব্রিফ হিস্ট্রি অফ টাইম বইটি কি লিখেছেন? এ ব্রিফ হিস্ট্রি অফ টাইম লিখেছেন কে? স্টিফেন হকিং। স্টিফেন হকিং লিখেছেন ব্রিফ হিস্ট্রি অফ টাইম। আচ্ছা, স্টিফেন হকিং কে ছিলেন জানো তো? একজন আলাদাই একটা মানে ফিজিসিস্ট ছিলেন কিন্তু, মানে পদার্থবিদ ছিলেন কিন্তু তিনি। আর তিনি কি ব্ল্যাক হোল সম্বন্ধে ডিসক্রিপশন দিয়েছেন, তাই তো? আচ্ছা,
এবার দেখো আমাদের অ্যালবার্ট আইনস্টাইনও কি ছিলেন, অ্যালবার্ট আইনস্টাইনও কিন্তু একজন পদার্থবিদ কিন্তু ছিলেন। আচ্ছা, জন ওয়াটসন কি ছিলেন, জন ওয়াটসন ছিলেন একটা হচ্ছে কাল্পনিক চরিত্র, কাল্পনিক চরিত্র ছিলেন জন ওয়াটসন। আর নীল ডিগ্রাসে টাইসন তিনি কি ছিলেন, জ্যোতির পদার্থবিদ। ওকে, জ্যোতির পদার্থবিদ, জ্যোতির পদার্থবিদ, ঠিক আছে। ওকে, চলো নেক্সট। বলছে সৌরজগতের সব থেকে বড় গ্রহ কোনটি? তাহলে সৌরজগতের সব থেকে বড় গ্রহ হচ্ছে অবভিয়াসলি জানো, সেটা হচ্ছে কি বৃহস্পতি। আচ্ছা, বৃহস্পতি যদি বলা হয় যে কতগুলো স্যাটেলাইট আছে বা কতগুলো উপগ্রহ রয়েছে, সেটা মনে রাখবে 79 স্যাটেলাইটস রয়েছে। 79 স্যাটেলাইটস রয়েছে। আচ্ছা, এবং সব থেকে বড় স্যাটেলাইটের নাম কি? সব থেকে বড় স্যাটেলাইটের নাম হচ্ছে গ্যানিমেড। গ্যানিমেড হচ্ছে সব থেকে বড় স্যাটেলাইট। ওকে, আচ্ছা, এরপরে এরপরে দেখো আমাদেরকে যে জিনিসটা এবার জানতে হবে সেটা হচ্ছে কি তাদের সূর্য থেকে দূরত্ব অনুযায়ী, সূর্য থেকে দূরত্ব অনুযায়ী আমাদেরকে সাজাতে দেয়, দূরত্ব অনুযায়ী যদি সাজাতে হয়, ঠিক আছে। মানে আমি সাজাবো এটা কাছে থেকে দূরে সাজাবো, এটা ক্লিয়ার? এরকম ইম্পর্টেন্ট খাতায় লিখে রাখবে। প্রথমত যেটা হচ্ছে তোমার বুধ, যেটাকে ইংলিশে বলে মার্কারি। তারপরে হবে তোমার কি শুক্র। তাহলে বুধ হচ্ছে সূর্যের সব থেকে কাছে, বুধ শুক্র। তারপরে হচ্ছে কি তোমার পৃথিবী, তারপরে হচ্ছে তোমার কি মঙ্গল। তারপরে আসবে কি মঙ্গলের পর আসবে তোমার হচ্ছে কি জুপিটার, মানে কি বৃহস্পতি, বৃহস্পতি। তারপরে কি আসবে তোমার, তারপরে আসবে তোমার শনি। তারপরে আসবে কি ইউরেনাস। আর লাস্টে আসবে সেটা হচ্ছে তোমার নেপচুন। নেপচুন আর প্লুটো তো এখন বাদ চলে গেছে জানো। আচ্ছা, এরপর দেখো এই জায়গাটাকে, এই যে বুধ শুক্র পৃথিবী মঙ্গল, এটাকে বলা হয়ে থাকে টেরিস্ট্রিয়াল প্ল্যানেট, ঠিক আছে। টেরিস্ট্রিয়াল, TERRESTIAL, টেরিস্ট্রিয়াল প্ল্যানেট বলা হয়ে থাকে এটাকে। এবং বৃহস্পতি শনি ইউরেনাস নেপচুন এটাকে বলা হয়ে থাকে গ্যাসুয়াস প্ল্যানেট, ঠিক আছে, গ্যাসুয়াস প্ল্যানেট। এই যে যতগুলো তুমি এই যে দেখো বৃহস্পতি শনি ইউরেনাস নেপচুন, এই সব জায়গাগুলো কিন্তু গ্যাসীয় প্ল্যানেট, সবগুলো কিন্তু গ্যাস দিয়ে তৈরি। আর এই যে দেখো বুধ শুক্র পৃথিবী মঙ্গল, এই জায়গাগুলোতে তুমি কিন্তু অ্যাকচুয়ালি ল্যান্ড তুমি পাবে এখানেতে। আর এই জায়গাগুলো বাকি সব কিন্তু গ্যাসুয়াস প্ল্যানেট, ঠিক আছে। আচ্ছা, এবং এইগুলোকে বুধ শুক্র পৃথিবী মঙ্গলকে এদেরকে ইনার প্ল্যানেটও বলা থাকে, ইনার প্ল্যানেটও বলা হয়ে থাকে। এবং এই বৃহস্পতি শনি ইউরেনাস নেপচুন এদেরকে আউটার প্ল্যানেটও বলা হয়ে থাকে, আউটার প্ল্যানেট, ক্লিয়ার? আচ্ছা চলো নেক্সট। বলছে সুফি শব্দটি এসেছে কোথা থেকে? সুফি হচ্ছে মনে রাখবে এক ধরনের পোশাক থেকে এসেছে সুফি নামটি। সুফি হচ্ছে এক ধরনের একটা পোশাক, ওকে। পশম মনে রাখবে, এটা হচ্ছে পশমের একটা পোশাক, পশম, ঠিক আছে। চলো, নিচের কোনটি প্রাকৃতিক সম্পদ নয়? দেখো প্রাকৃতিক সম্পদ নয় বুঝতেই পারছো, বিদ্যুৎ। বিদ্যুৎ কোনো প্রাকৃতিক সম্পদ নয়। বায়ু, আম গাছ, সাপ, এগুলো সব হচ্ছে প্রাকৃতিক সম্পদ। নেক্সট চলো, নিচের কোনটি রাদারফোর্ড একটি নামে একটি ইউনিট আছে? ঠিক আছে, রাদারফোর্ড নামে ইউনিট আছে, সেটা মনে রাখবে তেজস্ক্রিয়তা, তেজস্ক্রিয়তাতে রয়েছে, তেজস্ক্রিয়তা। আচ্ছা, এরপর এখানে যেটা বলা হয়, এখানে আমাদের কিন্তু জানতে হবে চৌম্বক ক্ষেত্রের একক কি। দেখো চৌম্বক ক্ষেত্র তুমি যদি একক বলতে চাও, ওকে, চৌম্বক ক্ষেত্রের একক টেকক এগুলো হচ্ছে সব থেকে হ্যাঁ, দেখো এইগুলো হচ্ছে যদি বলে দীপন প্রাবল্য, ঠিক আছে, দীপন প্রাবল্য মানে এটাকে বলা হয়ে থাকে ফ্লাক্স বলা হয়ে থাকে, হ্যাঁ, ম্যাগনেটিক ফ্লাক্স বলা হয়ে থাকে এটাকে। যদি বলে দীপন প্রাবল্য, ঠিক আছে, দীপন প্রাবল্য এর একক কি বলতো? এর একক হচ্ছে কিন্তু ক্যান্ডেলা, হ্যাঁ। আচ্ছা, আর আচ্ছা বলো তো দেখি ক্ষমতার কি বলো তো? ক্ষমতা হচ্ছে তোমার এখানে কিন্তু ওয়াট। আচ্ছা, বিভব পার্থক্যের একক কি? বিভব পার্থক্যের একক হচ্ছে কিন্তু মনে রাখবে ভোল্ট, ঠিক আছে। আচ্ছা, যদি বলে বিদ্যুতিক প্রবাহ, বৈদ্যুতিক প্রবাহের একক কি? সেটা মনে রাখবে অ্যাম্পিয়ার। অ্যাম্পিয়ার হচ্ছে বৈদ্যুতিক প্রবাহ। আচ্ছা, তারপর যদি বলা হয় ঠিক আছে, আর তেজস্ক্রিয়তার কি? তেজস্ক্রিয়তার একক হচ্ছে তোমার হচ্ছে বেকারেল,
আর কিছু নেই। ঠিক আছে, চলো বলছে নোবেল গ্যাস নিচের কোন শ্রেণীর অন্তর্ভুক্ত। তো নোবেল গ্যাস কিন্তু অবশ্যই কত নম্বর শ্রেণীতে সেটা মনে রাখবে, 18 নম্বর শ্রেণীতে কিন্তু নোবেল গ্যাস অবস্থিত, 18 নম্বর শ্রেণীতে। তো এদের কি থাকে, এই নোবেল গ্যাসগুলোর মনে রাখবে অষ্টক পূর্ণ থাকে, মানে যেটা অষ্টম যে কক্ষটা, সেই অষ্টম কক্ষটা কিন্তু পুরোপুরি হবে পূর্ণ থাকে, অষ্টক পূর্ণ থাকে। এবং এখানেতে কটা এলিমেন্ট থাকে মনে রাখবে, 6টা কিন্তু এলিমেন্ট থেকে থাকে। সেই 6টা এলিমেন্ট কি, সেটা হচ্ছে কি তোমার হিলিয়াম, নিয়ন, আর্গন, ক্রিপ্টন, জেনন, আর হচ্ছে তোমার কি রেডন। ঠিক আছে, আর কি বললাম, এগুলো হচ্ছে কয়েকটা হচ্ছে তোমার আর এগুলো মনে রাখবে কোনোভাবে কিন্তু নো রিয়াকশন, মানে এরা কিন্তু কোনোভাবে কোনো জায়গাতে রিয়াকশন করে না, কারণ এদের কি পুরোপুরি অষ্টক পূর্ণ থাকে, তো অষ্টকটা পূর্ণ থাকার জন্য এরা কোনো কিছু কিন্তু করে না। আচ্ছা, আর যেগুলো মনে রাখবে আমাদের টোটাল যদি বলে কটা শ্রেণী, শ্রেণী সংখ্যা হচ্ছে টোটাল কিন্তু 18টি। আর যদি বলা হয় পর্যায় কটা, পর্যায় কিন্তু মনে রাখবে 7টি পর্যায় আছে। এবারে এই যে শ্রেণীগুলো কিভাবে থাকে, এগুলো শ্রেণীগুলো কিন্তু উল্লম্বভাবে থাকে, আর পর্যায়গুলো কি থাকে, পর্যায়গুলো থাকে কিন্তু অনুভূমিক রূপে কিন্তু থাকে পর্যায়গুলো। ক্লিয়ার? নেক্সট চলো, বলছে ফেরিক সালফেটের সূত্রটি কি। দেখো ফেরিক সালফেটের সূত্র হচ্ছে Fe2SO4 তার হোল 3, তাহলে রাইট আনসার হয়ে যাবে অপশন 3 Fe2SO4 তার হোল 3। আচ্ছা, এখানে আর কিছু কিছু জিনিস জানা রয়েছে, সেটা হচ্ছে তোমার FeSO4 মানে কি, FeSO4 মানে কি সেটা মনে রাখবে কি, ফেরাস সালফেট, ফেরাস সালফেট হচ্ছে কি FeSO4। আচ্ছা, যদি বলা হচ্ছে FeSO4 তার হোল 2 যদি বলা হয়, তাহলে সেটা হবে এটা কিন্তু কোনো কিছু এক্সিস্টেন্স কিন্তু নেই, কোনো কিছু অস্তিত্ব নেই এটা। আচ্ছা, যদি তোমাকে এরকম দেয় Fe3SO4 তার হোল 2 যদি দেয়, এই ক্ষেত্রেও কিন্তু এর কোনো এক্সিস্টেন্স নেই, এর কোনো কিন্তু অস্তিত্ব নেই। তাহলে এখানে কোন কোনটার অস্তিত্ব নেই, FeSO4 তার হোল 3, মানে এগুলো কোনো কিছু মানে কিন্তু নেই। ঠিক আছে, এগুলো কিন্তু একদমই কোনো কিছু অস্তিত্ব কিন্তু নেই এগুলো। ওকে, আচ্ছা চলো নেক্সট প্রশ্নে যাই। ভারতের বৃহত্তম বক্সাইট উৎপাদক রাজ্য কোনটি, সেটা তো রাইট অ্যান্সার জানাই, উড়িষ্যা। ঠিক আছে, আচ্ছা বক্সাইটের সংগীত কি বলো তো, বক্সাইট হচ্ছে কিন্তু Al2O3, কি 2S2। ঠিক আছে, আর বক্সাইট হচ্ছে কি অ্যালুমিনিয়ামের আকরিক হচ্ছে কি বক্সাইট। ঠিক আছে, অ্যালুমিনিয়ামের আকরিকের নাম হচ্ছে কি বক্সাইট। একটি রাজ্য আইনসভার উচ্চকক্ষ ড্যাশ নামে পরিচিত, তবে উচ্চকক্ষ কি বিধান পরিষদ নামে পরিচিত, তাহলে নিম্নকক্ষ কি নামে পরিচিত, নিম্নকক্ষ কিন্তু বিধানসভা নামে পরিচিত, উচ্চকক্ষ বিধান পরিষদ। তো এটা কিন্তু মনে রাখবে রাজ্য আইনসভার ক্ষেত্রে, এটা রাজ্য আইনসভার ক্ষেত্রে। আর যদি তোমার যদি সেন্ট্রাল আইনসভা যদি বলতো, তাই না, কেন্দ্রীয় আইনসভা যদি বলতো, সেই ক্ষেত্রে এটা তোমার লোয়ার হয়ে যেত, মানে এইটা তখন হয়ে যেত নিম্নকক্ষ, এটা সেন্ট্রালের ক্ষেত্রে। আর যদি সেন্ট্রালের ক্ষেত্রে উচ্চকক্ষে হতো কি, উচ্চকক্ষে কিন্তু হতো তোমার রাজ্যসভা হয়ে যেত। নেক্সট চলো, বলছে এয়ারফোর্স একাডেমি কোথায় অবস্থিত। তো এয়ারফোর্স একাডেমি অবস্থিত কোথায়, হায়দ্রাবাদে অবস্থিত এয়ারফোর্স একাডেমি। আচ্ছা, আরও কয়েকটা জিনিস জেনে নাও, সেটা হচ্ছে কি তোমার মিলিটারি একাডেমি। ঠিক আছে, মিলিটারি একাডেমি কোথায় অবস্থিত, মিলিটারি একাডেমি অবস্থিত কিন্তু উত্তরাখণ্ডে অবস্থিত মিলিটারি একাডেমি। আচ্ছা, আর একটা যেটা হচ্ছে তোমার ন্যাশনাল ডিফেন্স একাডেমি, ন্যাশনাল ডিফেন্স একাডেমি কোথায় অবস্থিত, সেটা হচ্ছে কোথায়, পুনেতে অবস্থিত। আর একটা যেটা হচ্ছে নাভাল একাডেমি, ঠিক আছে, নাভাল একাডেমি কোথায় অবস্থিত, সেটা কিন্তু কেরালাতে। ঠিক আছে, বলছে নিম্নলিখিত কোন এনজাইম চর্বি ভাঙতে সাহায্য করে। দেখো চর্বি ভাঙতে সাহায্য করে কে, লাইপেজ, লাইপেজ চর্বি ভাঙতে সাহায্য করে। এটা কোথায় তৈরি হয়, এটা তৈরি হয় কিন্তু অগ্নাশয়ে তৈরি হয়, এটা অগ্নাশয়ে তৈরি হয়, এটা অগ্নাশয়। ওকে, এটা কি বলতো, ফ্যাটকে ভেঙে কি করে এরা, এরা ফ্যাটকে ভেঙে কি তৈরি করে, ফ্যাটকে ভেঙে তৈরি করে এটা তোমার হচ্ছে গ্লিসারল আর ফ্যাটি অ্যাসিড, গ্লিসারল আর কি ফ্যাটি অ্যাসিডে পরিণত করে, গ্লিসারল ও ফ্যাটি অ্যাসিডে পরিণত করে। আচ্ছা, এবার দেখো অ্যামাইলেজ, অ্যামাইলেজ অ্যাকচুয়ালি কি করে বলো তো, অ্যামাইলেজ হচ্ছে তোমার
শর্করাকে, শর্করাকে একদম পুরোপুরিভাবে এ করে দেয়, মানে হজম করে দেয় শর্করাকে। তো এটা কোথায় তৈরি হয়? এটা তৈরি হয় কোথায়? এই যে অ্যামাইলেজ তৈরি হয়, এটা কিন্তু মনে রাখবে অগ্নাশয়, অগ্নাশয় এবং আমাদের যে মুখবিবর, ঠিক আছে, মুখবিবর এইখানে কিন্তু তৈরি হয়, বা স্যালাইভারি, মানে আমাদের মুখ থেকে যেখানে স্যালাইভা বেরোয় না, সেটা অ্যাকচুয়ালি। আচ্ছা, তো এটা কি বলতো, শর্করা থেকে কি তৈরি করে? শর্করাকে ভেঙে তৈরি করে কি গ্লুকোজ তৈরি করে দেয় এগুলো, ঠিক আছে, শর্করাকে ভেঙে এগুলো গ্লুকোজ তৈরি করে দেয়। ওকে, দেখো এবার হচ্ছে ট্রিপসিন। ট্রিপসিন কোথায় তৈরি হয়? ট্রিপসিনও কিন্তু অগ্নাশয়তে তৈরি হয়, ট্রিপসিন কিন্তু অগ্নাশয়ে তৈরি হয়। তো এটার কাজ কি? এটার কাজ হচ্ছে তোমার প্রোটিনকে ভেঙে দেওয়া, এটার কাজ হচ্ছে প্রোটিনকে পুরোপুরিভাবে ভেঙে দেওয়া, সেটা হচ্ছে কাজে। চলো নেক্সট, বলছে প্যারাম্যাগনেটিক। প্যারাম্যাগনেটিক অর্থ কি? আম, হুম 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 হুম। হ্যাঁ, প্যারাম্যাগনেটিক মানে হচ্ছে কি চুম্বকের প্রতি যেটি দুর্বলভাবে আকর্ষিত হয়, সেটা হচ্ছে নাম হচ্ছে কি প্যারাম্যাগনেটিক, ঠিক আছে, চুম্বকের প্রতি দুর্বলভাবে আকর্ষিত হয়, ঠিক আছে। আচ্ছা চলো নেক্সট প্রশ্নে যাই। বলছে ভারতের গার্হস্থ্য উদ্দেশ্যে এসি পাওয়ারের ভোল্টেজ এবং কম্পাঙ্ক কত? তাহলে এসি পাওয়ার হচ্ছে কি 220 ভোল্ট 50 হার্জ, 220 ভোল্ট 50 হার্জ। নেক্সট চলো, বলছি আচ্ছা হ্যাঁ আরেকটা যেটা বলে, আচ্ছা বলো তো গৃহস্থলিতে কোন সমবায়ে সবকিছু লাগানো থাকে? মানে আমি যেটা বলতে চাই, গৃহস্থলিতে শ্রেণীর সমবায় থাকে না সমান্তরাল সমবায় থাকে? মনে রাখবে সবসময় কিন্তু আমাদের সমান্তরাল সমবায় কিন্তু থাকে। আচ্ছা যদি এরপরে যদি বলা হয় ফিউজ তার, ফিউজ তার কোন সমবায়ে থাকে? ফিউজ তার, ফিউজ তার কিন্তু মনে রাখবে শ্রেণীর সমবায়ে থাকে কিন্তু, আর গোটা আমাদের ঘরটা সমান্তরাল সমবায়ে থাকে। আর যদি বলে আমাদের ঘরে কোন কানেকশন দেওয়া থাকে, এসি কানেকশন না ডিসি কানেকশন? অবভিয়াসলি কিন্তু আমাদের বাড়িতে এসি কানেকশন থাকে। তাহলে ডিসি কানেকশন তুমি কোথা থেকে পাবে? তুমি ডিসি কানেকশন তুমি ব্যাটারি থেকে পাবে, ঠিক আছে, বা তুমি জেনারেটর থেকে পাবে, জেনারেটর চালিয়ে দিলে, দমকল চালিয়ে দিলে, তো সেইখান থেকে তুমি ডিসি কারেন্ট কিনতে পাবে। আচ্ছা, নিচের কোন খনিজটি ওজন ও বৃদ্ধি নিয়ন্ত্রণ করে? ঠিক আছে, আচ্ছা ঠিক আছে, দেখো তাহলে রাইট অ্যান্সার হয়ে যাবে কি এখানে আয়োডিন, ঠিক আছে। আয়োডিন হচ্ছে কি ওজন এবং বৃদ্ধি কিন্তু নিয়ন্ত্রণ করে। তাহলে আয়োডিন মনে রাখবে একটা কিন্তু হ্যালোজেন মৌল, ঠিক আছে, আয়োডিন কিন্তু একটা হ্যালোজেন মৌল। ওকে, আর মনে রাখবে এখানে কয়েকটা তোমাদের মিনারেলস সম্বন্ধে তোমাদের জেনে রাখতে হবে, সেটা কয়েকটা কি মাইক্রো মিনারেলস সম্বন্ধে তোমাদের কিন্তু জেনে রাখতে হবে, ঠিক আছে, মাইক্রো মিনারেলস মানে যেগুলো শরীরে খুব কম পরিমাণে প্রয়োজন আছে কিন্তু খুবই লাগবে। যেমন হচ্ছে কি তোমার সোডিয়াম, সোডিয়াম লাগবেই, ক্যালসিয়াম, ওকে, তারপর হচ্ছে তোমার ক্লোরাইড, তারপর হচ্ছে ম্যাগনেসিয়াম, তারপর হচ্ছে কি পটাশিয়াম, পটাশিয়াম, তারপর হচ্ছে তোমার ফসফরাস এবং সালফার, এগুলো মুখস্থ রাখতেই হবে এগুলো, ফসফরাস এবং কি এবং হচ্ছে তোমার সালফার, ঠিক আছে, এগুলো সব হচ্ছে কি মাইক্রো মিনারেলস। এরপরে উদাহরণ দেবো তোমাকে কি, সরি, এগুলো হচ্ছে ম্যাক্রো মিনারেলস, মানে এগুলো শরীরে বেশি পরিমাণে প্রয়োজন, এগুলো হচ্ছে ম্যাক্রো মিনারেলস। এরপরে এক্সাম্পল দেবো, সেগুলো হচ্ছে কি মাইক্রো মিনারেলস, উপরেগুলো শরীরে সব থেকে বেশি প্রয়োজন মাইক্রো মিনারেলস। সেটা হচ্ছে তোমার কি আয়রন, কপার, আয়োডিন, ঠিক আছে, তারপর হচ্ছে তোমার জিঙ্ক, ম্যাঙ্গানিজ, ওপরটা ছিল ম্যাগনেসিয়াম, এটা হচ্ছে ম্যাঙ্গানিজ, তারপর হচ্ছে ফ্লোরাইড, আরেকটা হচ্ছে কোবাল্ট। তো এগুলো সব হচ্ছে কি মাইক্রো মিনারেলস। আর যদি বলা হয় সোডিয়ামের কাজ কি, তাহলে মনে রাখবে সোডিয়াম যেটা কাজ, এ মনে রাখবে অ্যাসিড ক্ষারের ভারসাম্য বজায় রাখে, অ্যাসিড ও ক্ষারের ভারসাম্য বজায় রাখে, খুব ইম্পর্টেন্ট প্রশ্ন, আমাদের শরীরে অ্যাসিড ও ক্ষারের ভারসাম্য বজায় রাখে, সেটা হচ্ছে সোডিয়াম। নেক্সট চলো, বলছে নিচের কে হিন্দুস্তান রিপাবলিক অ্যাসোসিয়েশনের প্রতিষ্ঠাতাদের অন্যতম ছিলেন? হিন্দুস্তান রিপাবলিক অ্যাসোসিয়েশন, হ্যাঁ, তাহলে এটা রাইট অ্যান্সার কি হবে? রাইট অ্যান্সার হয়ে যাবে তোমার এখানে হিন্দুস্তান রিপাবলিক, মানে HSRA, তাই তো? তাহলে হিন্দুস্তান রিপাবলিক অ্যাসোসিয়েশন হয়ে যাবে তোমার হ্যাঁ
হ্যাঁ, তাহলে রাইট অ্যান্সার হয়ে যাবে এটা রামপ্রসাদ বিসমিল। রামপ্রসাদ বিসমিল হয়ে যাবে রাইট অ্যান্সার। আর রামপ্রসাদ বিসমিল কোন ষড়যন্ত্রের সাথে যুক্ত ছিল সেটা মনে রাখবে, কাকোরি ষড়যন্ত্রের সাথে কিন্তু যুক্ত ছিল, কাকোরি ষড়যন্ত্র। আচ্ছা, এবার দেখো যতীন্দ্রনাথ মুখোপাধ্যায়। যতীন্দ্রনাথ মুখোপাধ্যায় কোন পার্টির সাথে যুক্ত ছিল? মনে রাখবে যুগান্তর পার্টির সাথে যুক্ত ছিল, যুগান্তর পার্টি এর সাথে যুক্ত ছিল যতীন্দ্রনাথ মুখোপাধ্যায়। আর সূর্য সেন কি? সূর্য সেন মনে রাখবে হ্যাঁ, সূর্য সেন কি করেছিল? রিপাবলিকান আর্মি, রিপাবলিকান আর্মি তৈরি করেছিল, রিপাবলিকান আর্মি তৈরি করেছিল। এবং মনে রাখবে সূর্য সেন কি করেছিল? 1930 সালে, 1930 সালে চট্টগ্রাম অস্ত্রাগার লুণ্ঠন করেছিল, চট্টগ্রাম অস্ত্রাগার লুণ্ঠন করেছিল, বলে লুটে নিয়েছিল। আচ্ছা, লালা লাজপত রায় সম্বন্ধে যদি কিছু বলতে যাই, তো একে বলা হয়ে থাকে কি? পাঞ্জাব কেশরী বলা হয়ে থাকে। লালা লাজপত রায়কে পাঞ্জাব কেশরী বলা হয়ে থাকে। এবং তিনি কি সাইমন কমিশন বিরোধিতা করেছিলেন, সাইমন কমিশনের বিরোধিতা করেছিলেন, বিরোধিতা করেছিলেন। নেক্সট হলো বলছে অক্টোপাস কোন শ্রেণীর অন্তর্ভুক্ত? তাহলে অক্টোপাস হচ্ছে কি সেফালোপোডা, সেফালোপোডার মানে আন্ডারে কিন্তু পড়ে, মানে এই শ্রেণীর অন্তর্ভুক্ত। তো অক্টোপাস সম্বন্ধে একটা জিনিস মনে রাখবে, এর কিন্তু 3টে হার্ট রয়েছে, 3 হার্টস, অক্টোপাসে 3টে হার্টস। ওকে, আর অক্টোপাসের কিন্তু ব্লাডও থাকে। এবং হ্যাঁ, আর যেটা হচ্ছে তোমার আর্থ্রোপোডা, যদি তুমি বলো আর্থ্রোপোডা, যদি বলো আর্থ্রোপোডা কিসের সাথে যুক্ত বলো তো? আর্থ্রোপোডা হচ্ছে তোমার কিন্তু ইনসেক্টসের সাথে যুক্ত, ইনসেক্ট মানে কি পতঙ্গদের সাথে যুক্ত আর্থ্রোপোডা। আর মোলাস্কা কি? মোলাস্কা হচ্ছে তোমার হচ্ছে এরা কিন্তু স্থলজও হতে পারে, অথচ কিন্তু এরা জলজও হতে পারে, স্থলজ জলজ। মানে অ্যাকচুয়ালি মোলাস্কা হচ্ছে তোমার দেখবে যেগুলো দেখবে পিঠেতে অনেক কিছু কঠিন একটা আবরণ থাকে, সেগুলো অ্যাকচুয়ালি মোলাস্কা হয়ে থাকে। মোলাস্কা বা কম্বোজ শ্রেণীভুক্ত অ্যাকচুয়ালি। এবার দেখো কোন বিষয়ের জন্য নোবেল পুরস্কার দেওয়া হয় না? আচ্ছা, কোন বিষয়ের জন্য নোবেল পুরস্কার তোমার দেওয়া হয় না? তাহলে রাইট অ্যান্সার হচ্ছে কি তোমার গণিত। ঠিক আছে, গণিতের জন্য কিন্তু কোনো নোবেল পুরস্কার দেওয়া হয় না। তো এরপরে দেখো এরপর নোবেল পুরস্কার কাদের জন্য দেওয়া হয়? তাহলে বুঝতে পারছো এদের 3জনের জন্য তো কনফার্ম দেওয়া হয় একদম। ঠিক আছে, আর কি কি, আর কিসের জন্য নোবেল প্রাইজ দেওয়া হয় সেটা মনে রাখবে। লিটারেচার, সাহিত্যের জন্য দেওয়া হয়ে থাকে। ইকোনমিক সায়েন্স এর জন্য দেওয়া হয়ে থাকে। এবং নোবেল কিন্তু শান্তির জন্য দেওয়া হয়ে থাকে নোবেল। ঠিক আছে, আর গণিতের জন্য কি পুরস্কার দেওয়া হয়ে থাকে? মনে রাখবে অ্যাবেল প্রাইজ দেওয়া হয়ে থাকে গণিতের জন্য। ওকে, আচ্ছা নেক্সট হলো বলছে নিচের কোনটি সবথেকে প্রসার্য ধাতু? ঠিক আছে, প্রসার্য ধাতু মানে হচ্ছে যেটাকে সহজে কোনটা মানে কোনটা সব থেকে নমনীয় ধাতু। হ্যাঁ, নমনীয় ধাতু। তো নমনীয় ধাতু মনে রাখবে সেটা হচ্ছে কি সোনা। ওকে, আর সোনার কি বলতো? এইউ। সোনার সিম্বল হচ্ছে কি এইউ। ঠিক আছে, এটা কত নম্বর এসে আছে, কত নম্বর মোল? এটা মনে রাখবে এর অ্যাটমিক নাম্বার হচ্ছে 79। ঠিক আছে, আচ্ছা এই সোনা কিন্তু ডিজলভ হয়। ডিজলভ মানে কি বলতো? গলে যায় অ্যাকচুয়ালি, মানে মিশে যায় অ্যাকচুয়ালি। কোথায় মিশে যায়? অ্যাকোয়া রিজিয়াতে মিশে যায়। সোনা অ্যাকোয়া রিজিয়াতে মিশে যায়, ডিজলভ হয়ে যায়। অ্যাকোয়া রিজিয়া মানে কি? এটাতে থাকবে কি HNO3 আর HCl থাকে। অ্যাকোয়া রিজিয়াতে কি থাকে? HNO3 এবং HCl থাকে। HNO3 1:3 অনুপাতে কিন্তু থাকে। কিন্তু মনে রাখবেন অ্যাকোয়া রিজিয়াতে মিলে যায়, ডিজলভ হয়, কিন্তু HNO3-তে কিন্তু মেশে না। HNO3-তে কিন্তু ডিজলভ কোনোদিনই হয় না। ঠিক আছে, এটা কিন্তু খুব ইম্পর্টেন্ট প্রশ্ন। অ্যাকোয়া রিজিয়াতে ডিজলভ হয়ে যায়, কিন্তু শুধুমাত্র HNO3-তে ডিজলভ কিন্তু হয় না। আচ্ছা, এরপরে দেখো তামা। তামার হচ্ছে কি বলতো? Cu, কপার। এর অ্যাটমিক নাম্বার কত নম্বর? 29 নম্বর। আচ্ছা, অ্যালুমিনিয়াম। অ্যালুমিনিয়াম কত নম্বরে? তাহলে অ্যালুমিনিয়াম হচ্ছে তোমার Al, এর অ্যাটমিক নাম্বার কত? 13 নম্বর। আর লোহা তো জানো, লোহা হচ্ছে তোমার কি Fe। তাহলে তোমরা লোহাটা তাহলে আমাকে তোমরা জেনে বলো, তোমরা কমেন্ট বক্সে জানাও। লোহাটা আমি জানবো শুধুমাত্র তোমাদের কাছ থেকে। ঠিক আছে, চলো নেক্সট প্রশ্নে যাই। বলছি নিচের কোন দেশে সর্বাধিক সংখ্যক সময় অঞ্চল রয়েছে? তাহলে সেটা রাইট অ্যান্সার হবে, কিন্তু রাইট অ্যান্সার হয়ে যাবে তোমার রাশিয়া। তাহলে রাশিয়াতে কটা সময় রয়েছে? রাশিয়াতে রয়েছে কিন্তু 11টি রয়েছে রাশিয়াতে।
ফ্রান্সে কটা রয়েছে? 12টা টাইম জোন রয়েছে ফ্রান্সেতে। মার্কিন যুক্তরাষ্ট্রে কটা রয়েছে? মার্কিন যুক্তরাষ্ট্র রয়েছে 6টি রয়েছে। আর চীনেতে কটা রয়েছে? চীনেতে কিন্তু একটি টাইম জোন কিন্তু রয়েছে। ঠিক আছে, ফ্রান্সে 12টা, রাশিয়াতে 11টা, মার্কিন যুক্তরাষ্ট্রে 6টা, আর চীনে কিন্তু একটা রয়েছে টাইম জোন। আর তাহলে ভারতে কটা বলো? ভারতেও কিন্তু একটি রয়েছে। সেটা কত নম্বর? সেটা মনে রাখবে 82.5 ডিগ্রি, 82.5 ডিগ্রি ইস্ট, 82.5 ডিগ্রি ইস্ট হচ্ছে ভারতের টাইম জোন। আচ্ছা, হ্যাঁ চলো নেক্সট প্রশ্নে যাই। বলছে স্বপুনর্নবীকরণকারী উদ্ভিদের নাম বলুন যা ভারতের জাতীয় গাছও বটে। ঠিক আছে, ভারতের জাতীয় গাছও বটে। তাহলে সেটার রাইট অ্যান্সার হচ্ছে, বুঝতে পারছো, বট গাছ। ঠিক আছে, আর বট গাছের তুমি যদি বিজ্ঞানসম্মত নাম লিখো সেটা লিখে রাখবে ফিকাস বেঙ্গলেন্সিস, বেঙ্গলেন্সিস। ঠিক আছে, ফিকাস বেঙ্গলেন্সিস হচ্ছে বট গাছের বিজ্ঞানসম্মত নাম। এইটাই হচ্ছে কি ন্যাশনাল ট্রি, এটাই হচ্ছে কি তোমাদের ন্যাশনাল ট্রি। আচ্ছা, এরপরে দেখো আমাদেরকে আরো জিনিস জানতে হবে। যদি বলা হচ্ছে আমাদের ন্যাশনাল অ্যানথেম, ন্যাশনাল অ্যানথেম হচ্ছে কি? এটা হচ্ছে কি জনগণ, জনগণ মন। আচ্ছা, যদি বলা হচ্ছে ন্যাশনাল ন্যাশনাল সং কি? ন্যাশনাল সং হচ্ছে কি বন্দে মাতরম, বন্দে মাতরম। আচ্ছা, ন্যাশনাল ক্যালেন্ডার কি? এটা হচ্ছে মনে রাখবে সাকা ক্যালেন্ডার, সকা ক্যালেন্ডার। হ্যাঁ, আচ্ছা, তারপর দেখো ন্যাশনাল ফ্রুট কি? ন্যাশনাল ফ্রুট হচ্ছে তোমার মনে রাখবে ম্যাঙ্গো, ন্যাশনাল ফ্রুট। আচ্ছা, ন্যাশনাল রিভার কি? ন্যাশনাল রিভার হচ্ছে তোমার গঙ্গা, ন্যাশনাল রিভার হচ্ছে গঙ্গা। আচ্ছা, ন্যাশনাল অ্যানিম্যাল কি? রণবীর কাপুরের অ্যানিম্যাল সেটা হচ্ছে ন্যাশনাল অ্যানিম্যাল হচ্ছে রয়্যাল বেঙ্গল টাইগার, রয়্যাল বেঙ্গল টাইগার। আচ্ছা, আরও উপরে দিয়ে কয়েকটা লিখে দিচ্ছি, সেটা মনে রাখবে ন্যাশনাল অ্যাকোয়াটিক অ্যানিম্যাল, মানে ন্যাশনাল হচ্ছে জলজ প্রাণী, জলজ লিখছি, হ্যাঁ একদম জলজ। ন্যাশনাল জলজ প্রাণী হচ্ছে কি গঙ্গার ডলফিন। ঠিক আছে, গঙ্গার ডলফিন। আচ্ছা, যদি বলা হয় যে ন্যাশনাল বার্ড কোনটা আমাদের? ন্যাশনাল বার্ড হচ্ছে মনে রাখবে পিকক, ন্যাশনাল বার্ড। ওকে, আর কিছু থাকে আমাদের, আরো কয়টা লিখে রাখবে, তাহলে লিখে রাখো। আচ্ছা, ন্যাশনাল আমাদের রেপটাইল কি? রেপটাইল মানে হচ্ছে সরীসৃপ। ঠিক আছে, সেটা মনে রাখবে কোবরা, কোবরা সাপ। আর আমাদের কি থাকে, কিছু হেরিটেজ অ্যানিমাল থাকে। কিছু হেরিটেজ মানে ঐতিহ্য, ঐতিহ্য অ্যানিমাল কোনটা? হেরিটেজ অ্যানিমাল যদি বলে সেটা মনে রাখবে এলিফ্যান্ট, হাতি। আচ্ছা, ন্যাশনাল যদি ফ্লাওয়ার বলে, ফ্লাওয়ার যদি বলে সেটা মনে রাখবে লটাস, পদ্ম ফুল। আর ন্যাশনাল যদি শাকসবজি যদি বলে, ভেজিটেবল যদি বলে, ভেজিটেবলস যদি বলে, তো সেটা মনে রাখবে পামকিন, কুমড়ো, পামকিন, কুমড়ো। ওকে, চলো নেক্সট প্রশ্নে যাই। বলছে ভারতের সংবিধানে কয়টি জরুরি অবস্থা রয়েছে? তাহলে ভারতীয় সংবিধানে কটা রয়েছে? 3টি জরুরি অবস্থা রয়েছে। কি কি জরুরি অবস্থা? একটা হচ্ছে ন্যাশনাল এমার্জেন্সি, ন্যাশনাল এমার্জেন্সি, এটা কত নম্বর আর্টিকেল আছে? 352 নম্বর আর্টিকেল আছে। দ্বিতীয় নম্বর যেটা রয়েছে তোমার হচ্ছে কি প্রেসিডেন্সিয়াল এমার্জেন্সি, প্রেসিডেন্সিয়াল এমার্জেন্সি, বা এটাকে অনেকজন স্টেট এমার্জেন্সিও বলা হয়ে থাকে, 356। আর তৃতীয় নম্বর যেটা হচ্ছে তোমার ফিনান্সিয়াল এমার্জেন্সি, এটা কত নম্বর আর্টিকেলে? 360 নম্বর আর্টিকেলে থাকে। এখান থেকে একটা প্রশ্ন পড়ে যে আমাদের দেশে এখনো পর্যন্ত কোন এমার্জেন্সি চালু হয়নি, বা কোন এমার্জেন্সি এখনো পর্যন্ত অ্যাপ্লিকেবল হয়নি? সেটা রাইট অ্যান্সার কিন্তু ফিনান্সিয়াল এমার্জেন্সি, এটা মাথায় রাখো। ঠিক আছে, ন্যাশনাল এমার্জেন্সি কখন হয়? যখন ধরো যুদ্ধ টুদ্ধ হলো, সেই ক্ষেত্রে ন্যাশনাল এমার্জেন্সি চালু করা হয়। আর যখন ধরো না স্টেটের একটা রাজ্যের মধ্যে কোনো কিছু প্রবলেম হচ্ছে, বা একটা রাজ্যের একটা স্পেসিফিক এরিয়াতে যদি কোনো কিছু প্রবলেম হয়, সেই ক্ষেত্রে, বা রাজ্য ধরো না সেন্টারের কথা ঠিকঠাক করে শুনছে না, ঠিক আছে, সেই ক্ষেত্রে প্রেসিডেন্সিয়াল এমার্জেন্সি কিন্তু জারি হয়। ঠিক আছে, ওকে,
তাহলে চলো আজকের জন্য আপাতত এখানেই শেষ